হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয়েন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ এর যেটা কালকে প্রিলিমস এক্সামের রেজাল্ট বেরিয়েছে তার সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই সম্বন্ধে পুরো ডিটেলস এবং কালকে এক্সামটার কীরকম কাট অফ হয়েছে সেটা নিয়ে একটু ডিটেলস আমরা অ্যানালাইসিস করব। ফার্স্ট দেখে নাও যে যারা যারা পাস করেছো তাদের সবাইকে কংগ্রেচুলেশন, এবং যারা পাস করনি তারা মন খারাপ করো না, সামনে আরও অনেকগুলো এক্সাম আছে, কনস্টেবলেরও এক্সাম আছে, সেটাতেও পাস করার চান্স কিন্তু অনেকটা বেশি। এটার কাট অফ জেনারেলদের হাই হওয়ার একটাই কারণ, দেখো যেহেতু আমি শুনলাম তোমাদের অনেকজনই কমেন্ট করেছো যে জেনারেল প্রায় অনেক আছে এমন 125+ পেয়েও সে পাস করেনি জেনারেল, কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম কিছুজন স্টুডেন্ট কমেন্ট করলো যে যারা এসসি ক্যান্ডিডেট তাদের মধ্যে একজন 100 পেয়ে পাস করেছে, একজন 105 পেয়ে পাস করেছে এবং একজন 109 পেয়ে পাস করেছে। তার মানে এসসিতে কাট অফ 100 নিচেও যেতে পারে বা 100ই গেছে ধরে নাও, কিন্তু জেনারেলদের 125+ যাওয়ার একটাই কারণ, কারণ কোশ্চেন পেপার হচ্ছে খুবই ইজি। এবং তার সাথে বলে রাখি, একজন কমেন্ট করেছিল সে হচ্ছে ওবিসি ওবিসি এ ক্যাটাগরি, ঠিক আছে, সে ওবিসি এ ক্যাটাগরিতে সে 90+ পেয়েছে কিন্তু পাস করেছে, সে কমেন্ট করেছিল। এবার ওবিসি বি ক্যাটাগরিতে কত আমি জানি না, তবে একজন কমেন্ট করেছিল যে 126 পেয়েছে, সে পাস করেছে। এবার ওবিসি বির সবথেকে কম কে কত পেয়েছে সেটা জানা নাই, তবে ওবিসি এ ক্যাটাগরিতে একজন 90+ পেয়ে পাস করে গেছে। কিন্তু জেনারেলদের সবথেকে মন খারাপ ব্যাপার হচ্ছে 120 পেয়েও অনেকজন পাস করেনি। এর একটাই কারণ, দেখো যে কোশ্চেন এক্সামটা হয়েছিল কোশ্চেন পেপার খুবই ইজি ছিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। এবার জেনারেলে কি হয়েছে ব্যাপারটা, যে মনে করো যারা যারা এসসি বা ওবিসি ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু খুবই ট্যালেন্টেড, তাদের মধ্যে অনেকজন এমন আছে যে যারা জেনারেলের কাট অফ যেটা হবে, মনে করো জেনারেলে 130-এ কাট অফ পড়েছে, তারা জেনারেলের কাট অফটাকে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে সেখানে কী করছে, যখন এসসি বা ওবিসি বা এসটি যে কোনো ক্যান্ডিডেট জেনারেলের কাট অফটা ক্লিয়ার করে দিচ্ছে তখন তারা জেনারেলের মধ্যে গণ্য হয়েছে, কিন্তু তারা এসসি এসটি বা ওবিসির সুবিধা পাবে, কিন্তু তারা জেনারেল হিসাবে মানে জেনারেলের সিটের মধ্যে তারা চলে যাচ্ছে, সেই জন্য জেনারেলের কাট অফটা কিন্তু ওইখানে বেড়ে যাচ্ছে। কিন্তু যেহেতু তারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট, সেহেতু তখন ওই ক্যাটাগরিতে এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরিতে যে সিটগুলো আছে সেই সিটগুলো পূরণ করার জন্য ওই তখন ওদের কাট অফটা নামতে থাকছে। সেই জন্যই এসসি ক্যান্ডিডেট 100 পেয়ে পাস করে গেছে, ওবিসি 90 পেয়ে পাস করে গেছে, এবং এসটির কত কাট অফ আমি জানি না, কেউ কমেন্ট করেনি। যদি এসটি কেউ থেকে দেখো অবশ্যই কমেন্ট করো যে তুমি কত পেয়ে পাস করেছো। এবং এই একটা কারণের জন্যই জেনারেল সিটটা ভরে গেছে, যে অনেক এসসি এসটি স্টুডেন্ট আছে বা ওবিসি স্টুডেন্ট আছে যারা জেনারেলদের সমান মানে জেনারেলদের কাট অফটাকে ক্লিয়ার করে দিয়ে তারা সেখানে চলে যাচ্ছে, যে তারা জেনারেল স্টুডেন্ট হিসাবে চলে যাচ্ছে। তাহলে সেখানে জেনারেলের কাট অফটা ওই জন্য হয়তো 125 বা 130+ জেনারেলদের কাট অফ উঠে গেছে। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে লেডি কনস্টেবল এক্সামে যে পরিমাণ মানে 1:15 বা 1:20 হিসেবে যেমন পাস করেছিল, এই এক্সামে কিন্তু অতটা পাস করায়নি, ঠিক আছে, ওর থেকে অনেক কম পাস করিয়েছে, সেই জন্যও জেনারেলদের কাট অফটা একটু বেশি চলে গেছে। তবু একটাই সবথেকে বাজে ব্যাপার হচ্ছে যে 130 জেনারেলদের এবং সেখানে এসসিদের কাট অফ হচ্ছে 100, এই 30 নম্বর ডিফারেন্স ওয়েস্ট বেঙ্গলের এক্সামে এতটা হয় না, কিন্তু এই এক্সামে তোমাদের হয়েছে। এবার হচ্ছে তাহলে এই দুটোই রিজন হচ্ছে যে জেনারেলদের কাট অফটা বেড়ে যাওয়ার। এবার দেখো যারা 100 থেকে 120-র মধ্যে বা 130-এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যারা পাস করতে পারোনি, তাদেরকে আমি বলবো তোমরা মন খারাপ করো না, কারণ সামনে তোমাদের অনেক এক্সাম আছে। এই যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে জেনারেল ক্যান্ডিডেট 100 থেকে 130-এর মধ্যে, তারা যখন এক্সামটা দিয়ে এসেছিলে তখন তোমাদের কিছু আফসোস ছিল, হয় তোমরা জিকে কমন আসতে পারোনি, বা জিকে ঠিক মতো করে আসতে পারোনি, অথবা ম্যাথ রিজনিংয়ে কমপ্লিট করে উঠতে পারোনি। কিন্তু কোশ্চেন লেভেল কিন্তু খুব ইজি ছিল। তুমি যদি পিএসসির সাথে কোশ্চেন পেপার লেভেলটা দেখো, কিন্তু পিএসসি কিন্তু ওর থেকে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন বানায়। এবার এখানে তোমাদের নিজেকে আরও আপগ্রেড করতে হবে, আরও জিকে পড়তে হবে, কারণ সামনে তোমাদের ফুড সাপ্লাইয়েরও এক্সাম আছে এবং তারপরে ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এক্সামও আছে, ঠিক আছে। তো এবং তোমাদের কনস্টেবল যে এক্সাম ওইখানেও কিন্তু কম্পিটিশন খুব দারুণ হবে, যেটা কনস্টেবল হচ্ছে এই সাব ইন্সপেক্টর থেকেও কিন্তু ওটাতে কম্পিটিশান আরও বেশি হবে। তাই ওটার জন্য একটু অনেকজনে আশা করি অনেকজনে ভালোই এক্সাম দিয়েছো,
তাহলে ওটার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। যে তোমার হয়নি বলে তুমি মন খারাপ করছো, সত্যি মন খারাপ করারই ব্যাপার, কিন্তু মন খারাপ করে কি করবে, আর 1-2 মাসের মধ্যে হয়তো কনস্টেবলের তোমাদের এক্সাম হতে পারে, সরি ওদের প্রিলিমস এক্সামের রেজাল্টটা বের হতে পারে। কারণ দেখো কালকে তোমাদের লেডি কনস্টেবলের এক্সামের মেন্স এক্সাম হয়ে গেছে, ও যে যত সম্ভব পরের মাসের মধ্যেই হয়তো ইন্টারভিউর জন্য লিস্ট বার করে দেবে, এবং এই মাসের শেষে হয়তো, এই মাস শেষ বলছি মানে এই বছরের শেষের দিকে হয়তো তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে তার 6 মাস আগে যারা বেকার ছিল 6 মাস পর কিন্তু আড়াই হাজার স্টুডেন্ট গার্লসরা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার দেখো তোমাদের যেটা সব থেকে প্লাস পয়েন্ট, যারা এটাতে পাস করেছো, যে যারা এটাতে পাস করেছো তোমাদের সেটাতে প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের ডেট দিয়েছে 15/11/2018, মানে হচ্ছে 15ই নভেম্বর। এনাফ টাইম পেয়ে যাচ্ছ। আজকে কত তারিখ, আজকের তারিখ থেকে মানে হচ্ছে এটা অক্টোবর মাস, এর পরের মাসে নভেম্বর। ঠিক আছে, তোমরা তাহলে আজকে এটা অক্টোবর মাস, নভেম্বর মাসের 15 তারিখে, তার মানে 1 মাস 1 সপ্তাহ তোমরা টাইম পেয়েছো। যেটা লেডি কনস্টেবল যারা এক্সাম দিয়েছিল তারা কিন্তু টাইম পায়নি, তারা মাত্র 3 সপ্তাহের মতো টাইম পেয়েছিল ফিজিক্যাল মেজারমেন্টের আগে। তোমাদের পুরো একদম 1 মাস টাইম আছে। এই মাসের মধ্যে তোমাদের আজ থেকেই মানে হচ্ছে কাল সকাল থেকেই ভোরবেলায় উঠে তোমাদের দৌড় প্র্যাকটিস করতে হবে, এবং শুধু এই এক্সামটার উপরেই ফোকাস করতে হবে। সকালবেলায় রান প্র্যাকটিস এবং সারাদিন পড়ে যেতে হবে। ঠিক আছে, এটার জন্য কি বই পড়তে হবে, কেমনভাবে প্রিপারেশন নেবে, এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আমি শুধু বলে রাখলাম যে তোমাদের এই মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একদিনই হবে, এবং সেটা হচ্ছে 15/11/2018। এবং এটার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হবে সেটা 5/11/2018 থেকে দেওয়া হবে। তোমাদের মোবাইল নাম্বারও SMS করে দেওয়া যাবে, এবং যাদের মোবাইলে SMS যাবে না তারা একটু ওয়েবসাইটে চেক করে নেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার আপডেট। এবার দেখে নাও যেটা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্টে কী হবে সেটা একটু চেক করে নাও। এখানে তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট আছো, যারা যারা ফর্মটা ফিল আপ করেছো এই ক্যাটাগরিতে এবং এই ক্যাটাগরিতেই পাস করেছো, তাদের বলে রাখি যে তোমাদের যখন শর্ট লিস্ট ফর পার্সোনালিটি টেস্ট, তোমাদের যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে, তখন তোমাদের যেটা ওবিসি সার্টিফিকেট যেটা আছে ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরি, সেই সার্টিফিকেটটার রিভ্যালিডেট বা রিনিউ করে নিতে হবে, এবং যেন তোমার সার্টিফিকেটটা যেন এই যেদিন তোমার পার্সোনালিটি টেস্ট আছে তার থেকে যেন 1 বছরের পুরনো না হয়। ঠিক আছে, তোমাকে আপডেটটা করে নেবে। আশা করি সবাই আপডেট করে নিয়েছো, তবু যারা করাওনি তারা এটা একটু আপডেট করে নেবে, নাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, এবং যারা লেডি যারা অ্যাপ্লিকেন্ট করেছিলে, ঠিক আছে, তারা শুধু লেডি ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চের জন্য খালি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখে নাও যারা লেডিরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জেনারেলের টোটাল সিট হচ্ছে যত সম্ভব 150। ঠিক আছে, 83টা জেনারেল, 33 SC, 9টা ST, এবং ওবিসি এ ক্যাটাগরি হচ্ছে 14, ওবিসি বি ক্যাটাগরি হচ্ছে 11, টোটাল 150 সিট। এই হচ্ছে নর্মাল একটা আপডেট। ঠিক আছে, এবং তার সাথে এবার দেখে নাও যারা সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ মানে হচ্ছে ইউবি ক্যাটাগরিতে পাস করেছে শুধুমাত্র, ঠিক আছে, তাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার। এই 107 সেন্টিমিটারের 1 সেন্টিমিটার কম হলেও কিন্তু তুমি রিজেক্ট, মানে তোমাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এবং তোমাদের চেস্ট হতে হবে 70 সেন্টিমিটার উইথ মিনিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার, মানে নর্মাল 79 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে, এবং চেস্টটাকে ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার মানে 84 সেন্টিমিটার মিনিমাম হতেই হবে, এবং তোমাদের মিনিমাম ওয়েট 56 কেজি হতে হবে। ঠিক আছে, এর নিচে হলে কিন্তু তোমরা বাদ। এবং যারা গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি এবং শিডিউল ট্রাইব ST ক্যান্ডিডেট আছো, তাদের মিনিমাম হাইট 160 সেন্টিমিটার হতে হবে। এর থেকে যদি 0.1 সেন্টিমিটারও যদি কম হয় তোমরা বাদ পড়ে যাবে, এবং তোমাদেরও চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার, এবং মিনিমাম আরও 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে এটা করতে হবে 81 সেন্টিমিটার, এবং তোমাদের ওয়েট হতে হবে 52 কেজি মিনিমাম। ঠিক আছে, এবার যারা আর্ম ব্রাঞ্চ মানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেবল মানে পাস করেছো, দেখবে অনেকজনার যখন পাস করেছো ওখানে তোমাদের লেখা আছে ইউ আর সিলেক্টেড ফর আনআর্ম ব্রাঞ্চ, এবং কারো লেখা আছে আর্ম ব্রাঞ্চ অ্যান্ড আনআর্ম ব্রাঞ্চ, দুটোতেই পাস করেছো। ঠিক আছে, তাহলে যারা দুটোতে পাস করেছো তাদের তাহলে দুটো কোয়ালিফাই করতে হবে, এবং যারা একটাতে পাস করেছো তাদের একটাতে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, এবং যারা দুটোতে পাস করেছো তাদের মিনিমাম হাইট 173 সেন্টিমিটারের ওপর হতেই হবে। এর থেকে একটু কম হলে হয়তো তোমরা তখন শুধু আর্ম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবং যারা
আর্ম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেবল হয়েছে তাদের মিনিমাম 173 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 86 সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার মানে মিনিমাম 91 সেন্টিমিটার হতে হবে এবং মিনিমাম ওয়েট তোমাদের 60 কেজি। এগুলো মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবং যারা গোর্খা আছো, রাজবংশী, গাড়োয়ালি এবং শিডিউল টাইপ স্টুডেন্ট যারা আছো তাদের 163 সেন্টিমিটার হতে হবে হাইট, 81 সেন্টিমিটার হতে হবে চেস্ট এবং 5 সেন্টিমিটার আরও বাড়িয়ে মানে 86 সেন্টিমিটার হতে হবে চেস্ট ফুলিয়ে এবং মিনিমাম ওয়েট তোমাদেরও 54 কেজি। এবার যারা লেডি সাব ইন্সপেক্টরের জন্য কোয়ালিফাই করেছো, ঠিক আছে, তোমাদের যারা ক্যান্ডিডেট আছো জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট যারা আছো, শুধু এই যে গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি এবং শিডিউল ট্রাইব বাদ দিয়ে যারা যারা আছো তাদের মিনিমাম হাইট 160 সেন্টিমিটার হতে হবে। এর থেকে কম হলে তুমি রিজেক্ট। এবং এখানে তোমাদের চেস্টের কোনো মাপ নেই, শুধু তোমাকে 160 সেন্টিমিটার হতে হবে হাইটে এবং তোমার মিনিমাম ওয়েট যেন 48 কেজি হয়, ঠিক আছে। এবং যারা গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি এবং শিডিউল টাইপ স্টুডেন্ট আছো, ফিমেলদের কথা বলছি, তাদের লেডিদের কথা বলছি, তাদের মিনিমাম হাইট 155 সেন্টিমিটার হতে হবে এবং মিনিমাম ওয়েট 45 কেজির হতেই হবে, কারণ এর নিচে এইগুলোর নিচে যদি তোমাদের হয় তাহলে তোমরা কিন্তু বাদ পড়ে যাবে। এবং তারপরে যেটা মেন এক্সাম সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেল ক্যান্ডিডেট যারা আছো মানে ছেলেদের ক্ষেত্রে তাদের বোথ আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ দুটোরই 3 মিনিটে 800 মিটার দৌড় প্র্যাকটিস করতে হবে, যেটা তোমাদের কাল থেকেই প্র্যাকটিস করা উচিত, না হলে কিন্তু এক্সামে 1 মাসই মাত্র টাইম আছে, এক্সামে আগে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না যদি 1 সপ্তাহ আগে দৌড়তে যাও, ঠিক আছে। কাল থেকে যদি প্র্যাকটিস করো তাহলে আস্তে আস্তে তোমাদের হয়ে যাওয়ার চান্স আছে। সেকেন্ড হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের 400 মিটার 2 মিনিটে তোমাদেরও মানে প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষার 1 সপ্তাহ আগে এটা ভুল করেছিল অনেক যারা লেডি কনস্টেবল এক্সাম দিয়েছিল, তারা ঠিকভাবে প্র্যাকটিস করেনি, 1 সপ্তাহ আগে প্র্যাকটিস করেছে, তারা কিছু সেকেন্ডের জন্য বাদ পড়ে গেছে, তোমরা কিন্তু বাদ পড়ে দেবে। এবং দেখে নাও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট আছো তাদের কিন্তু আগে থেকেই বলে দিয়েছে নট বি এলিজেবল, কারণ তারা অ্যাপ্লাই করতেই পারবে না, ঠিক আছে। তাহলে তোমাদের শুধু এইগুলো পাস করতে হবে, এই হচ্ছে ফুল ডিটেলস। আর যদি কোনো রকম কোনো ইয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে এর রিগার্ডিং। এবং মেন্সের জন্য মেন্সের সিলেবাস কী, মেন্সের জন্য কী পড়তে হবে, বুক লিস্ট সব আমি তোমাদের আর একটা ভিডিওতে পুরো বানিয়ে দেবো, ঠিক আছে। ঘাবড়াবে না, ভালোভাবে প্র্যাকটিস করো, আমিও বুক লিস্ট বানিয়ে দেবো, সেই বইও পড়বে তোমরা এবং তার সাথে আমিও তোমাদের এক্সামে আগে পর্যন্ত পড়িয়ে যাব। ওটাতেও খুব ইজি প্রশ্ন হয়েছিল, দেখবে তোমরা যারা লেডি কনস্টেবল এক্সাম যেমন প্রশ্ন দেখেছো খুব ইজি, তোমাদের সাব ইন্সপেক্টরও খুব ইজি প্রশ্নই হবে। এখানে কিন্তু ভুলের কোনো ইয়ে হবে না, যে তুমি ভুল লিখে দিলে কিন্তু তুমি অটোমেটিক বাদ পড়ে যাবে, কারণ প্রচুর ভালো স্টুডেন্ট, সিট তো মাত্র 1,500 জনই চাকরি পাবে, অনেকজন বাদ পড়বে। এই ফিজিক্যাল মেজারমেন্টেও যারা ঠিকমতো প্র্যাকটিস করবে না তারা বাদ পড়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের চাকরি কিন্তু হবে, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।